এভরিওয়ান, একটু ফিস করে কথা বললাম। এটি হচ্ছে সুনো পডকাস্টের প্রথম এপিসোড। এই এপিসোডে আমরা কিছু ভৌতিক বা আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া কিছু ভয়ঙ্কর কাহিনী নিয়ে আলোচনা করব। এটি কোনো বইয়ের রিভিউ নয় বা বইয়ের ভেতর থাকা কোনো ভৌতিক কাহিনী নয়। এই আমাদের জীবনে ঘটে যাওয়া বাস্তব কাহিনীগুলোর একটি সাধারণ তুলে ধরার ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। সুনো পডকাস্টের পক্ষ থেকে আমি আছি ডক্টর মার্কাস, এই চ্যানেলের অসম্মানিত একজন অ্যাডমিন। প্রথমে আমরা শুরু করব ভয়ের ডেফিনেশন, সংজ্ঞা এবং ভয়ের এই বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে। ভয় কি? ভয় আমাদের মধ্যে জাগরণকৃত একটি অনুভূতি। এই অনুভূতির সূচনা হয় আদিমকাল থেকে, যখন আমাদের পরিধানের বাসস্থান থাকার জন্য বাসস্থান ছিল না, পরিধানের জন্য পোশাক ছিল না, খাবারের জন্য জায়গায় জায়গায় ঘুরতে হতো। তখনকার সময় থেকে এর যাত্রা শুরু। তখন আমরা গুহায় বাস করতাম। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন প্রাণীর থেকে বাঁচার জন্য আমাদের মনে সে সময় ভয়ের সঞ্চার হয়। আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আমাদের মনে একটি আবেগ সৃষ্টি হয়, যার নাম ভয়। এই ভয়ের কারণে আমরা এখনো বিলুপ্ত হইনি। আমরা টিকে আছি শত শত বছর ধরে, শত শত যুগ ধরে। এই অনুভূতি আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্য আমাদের মাঝে তৈরি হয়েছে। এই অনুভূতি আমাদেরকে বাঁচিয়ে রাখে। এই অনুভূতি আমাদের মধ্যে বেঁচে থাকার আনন্দকে সঞ্চার করে। আমাদেরকে আশেপাশের বিভিন্ন অশুভ জিনিস বা আমাদের ক্ষতি করতে পারে এসব জিনিস থেকে বাঁচার জন্য একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে, যা আমাদের যুগে যুগে টিকিয়ে রেখেছে। আমরা ভয় কোনগুলোকে পাই? আমার যেই সব জিনিস আমাদের ক্ষতি করতে পারে, সে জিনিস ভৌত হোক বা বাস্তব হোক, যেসব জিনিস চোখে দেখা যায় তার বিপরীতে আমরা অ্যাকশন বা প্রতিক্রিয়া নেই। কিন্তু যে জিনিস দেখা যায় না কিন্তু আমাদের ক্ষতি করতে পারে, যেরকম আপনি ভূত না ধরুন, ভাইরাস তো আমরা দেখতে পাই না কিন্তু আমাদের ক্ষতি করছে না। এরকম যেসব জিনিস চোখে দেখা যায় না কিন্তু আমাদেরকে ক্ষতি সাধন করে, সেগুলোকে আমরা ভয় পাই। আশা করি ভয় বুঝিয়েছি কিছুটা। ভয় আমাদের ব্রেনের ভিতর দুটি অংশ আছে, একটা হিপোক্যাম্পাস আর একটা হলো প্রিফ্রন্টাল কর্টেক্স। একটা স্মৃতি সংরক্ষণ করে, আর একটা আমাদেরকে বেঁচে থাকার জন্য অনুভূতি সৃষ্টি করে পুরো দেহে পৌঁছে দেয়। প্রিফ্রন্টাল কর্টেক্স আগে পূর্ববর্তী ঘটনার সাথে কোনো জিনিসের কানেকশন তৈরি করে। যেরকম আগে যদি আপনি কোনো সময় তেলাপোকাকে কোনো বিকৃত রূপে দেখে থাকেন, পরবর্তীতে তেলাপোকা দেখলে আপনার ভিতরে একটা ফোবিয়া কাজ করবে, তেলাপোকা ফোবিয়া বা মেটাফোরসিস ফোবিয়া আর কি। তেলাপোকা পরবর্তীতে দেখলে ওই আপনার মাথার ভিতর থাকা প্রিফ্রন্টাল কর্টেক্স সিগন্যাল দিবে যে এই জিনিসটা আগে আমাকে অস্বস্তিতে ফেলেছিল, একে আমি ভয় পাই, এর সাথে আমার কোনো খারাপ সংযোগ ছিল, এটা আপনাকে আপনার ব্রেনে পৌঁছে দেবে আর কি। এইটা হিপোক্যাম্পাস আপনার পুরো দেহে পৌঁছে দেবে এই সিগন্যালটা। এ থেকে মূলত ভয় সৃষ্টি হয়। আর আমার ধারণার মতে ভয় হলো মানুষের অস্তিত্বকে টিকিয়ে রাখার একটা প্রক্রিয়া, যা আমাদের বিভিন্ন অতি প্রাকৃতিক যেসব জিনিস আমরা চোখে দেখি না সেসব জিনিস থেকে রক্ষা করে। সো আর কি, আমার এই সম্পর্কে বেশি জ্ঞান নেই, আমি ছোট মানুষ, আমার জ্ঞান স্বল্প। আশা করি আপনারা আমার থেকে ভালো জানেন। তাহলে সুনো পডকাস্ট শুরু করা যাক। আর আমি আছি ডক্টর মার্কাস। শুরু করি আর কি। প্রথম গল্পটি হলো আমার এক দূর সম্পর্কে আত্মীয়, যাকে আমি অতটা চেনা হয়ে ওঠেনি, তার বাড়ি তো আমার বেশি যাওয়া হয়নি। আমাদের আলোচনার স্বার্থে এর আগে বলে রাখা ভালো, এগুলো প্রত্যেকটা ভৌতিক কাহিনী আমি লোকমুখে শোনা এবং আমার জীবনে কিছু ঘটে যাওয়া কাহিনীগুলো এখানে পডকাস্ট আকারে প্রকাশ করব। আমি একাই মানুষ, আর কেউ নেই, তাই আপনাদের শোনাচ্ছি। একটা স্মৃতি রেখে যাওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা আর কি। আশা করি ভয়ের গল্পগুলো ভালো লাগবে।
যদি আপনাদের কারোর এরকম কোনো কাহিনী থাকে আমাকে জানাতে পারেন। তাহলে শুরু করা যাক। তাহলে আর বক বক না করে আমরা আমাদের মূল আলোচনা তথা লৌকিক গল্পগুলো আলোচনায় চলে যাই। প্রথম গল্পে একজন ভদ্রমহিলা আছে, তাকে ঘিরে এই কাহিনীটি। আলোচনার সুবিধার্থে আমরা তার নাম ধরে নিলাম হলো মরিয়ম। ঠিক আছে, মরিয়ম। সে আমার অনেক দূর সম্পর্কে আত্মীয়। তার বাসায় আমার বেশি যাওয়া হয়ে ওঠেনি। আত্মীয় নয় তথা আত্মীয়া। ঠিক আছে, আলোচনা শুরু হোক। কাহিনীটা এরকম, সে হলো তার স্বামীর বাড়ি থেকে, তার একজন ছেলে আছে, তার বয়স 8 বছর। সে তার বাবার বাড়ি এসেছিল এক পূর্ণিমা তিথি তথা পূর্ণিমার রাতে। সে স্বপ্নে দেখেছিল যে কে যেন তাকে ফিস ফিস করে বলছে তাদের বাপের বাড়ি থেকে কিছুটা দূরে একটা খনন করা পুকুর আছে, ড্রেজার খনন করা পুকুর। সেখান থেকে যদি রাত 3টার সময় এক কলস পানি আনতে পারে, তাহলে সেই পানি দিয়ে সে যা কিছু চাই করতে পারবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ওই স্বপ্নে দেখলো যে ওই পানি যদি কোনো লোহার উপর ছিটিয়ে দেওয়া হয়, ওই টাইমের পানিটা, তাহলে তা সোনা হয়ে যাবে। কোনো যে বিষে, স্বপ্নে এইসব দেখছে, কোনো সাপের কামড়ের মানুষকে পানি ছিটানো হলে সে ভালো হয়ে যাচ্ছে, এরকম ওই পানির ভিতর দৈব ক্ষমতা এসে যাবে। মহিলা স্বপ্নে দেখলো। তার নাম মারিয়াম আমরা আগে থাকতে দিয়ে রেখেছি। এটা তার আসল নাম না, এটা আমাদের আলোচনার সাথে দেওয়া। সে ঘুম থেকে উঠে দেখলো যে 3টা বাজতে আর মাত্র 15 মিনিট বাকি আছে। সেই টাইমে সে উঠে তাদের ঘরের দরজা খুলে ঘর থেকে একটা কলস নিয়ে চুপি চুপি ওই খনন করা পুকুরের দিকে গেল। এগুলো ডেজার্ট দিয়ে খনন করা পুকুর, অনেক গভীর হয়। আমি একবার গিয়েছিলাম ওখানে গোসল করতে, আমার ওই অভিজ্ঞতাও জানাবো। আগে এই কাহিনীটা জানানো হোক। সে ওখানে গেল। সেই অন্ধকারের ভিতর শুধু পূর্ণিমার রাতের আলো, আর কিছু নেই, চারিদিকে অন্ধকার। সে চক আমরা যাকে খ্যাত বলি, খ্যাত বলতে আসলে ওই খ্যাত না, খ্যাত মানে চাষযোগ্য জমি আর কি। চাষযোগ্য জমির মাঝখানে ওই পুকুরটা ছিল। সে ওই জমির মাঝখান দিয়ে যেতে 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 অনেক দূর, বেশ একেবারে কাছেও না, অনেক দূর। সেখানে গিয়ে চারদিকে কাশবনে ঘেরা ওই পুকুর থেকে এক কলস পানি নিয়ে সে বাসায় ফিরতে লাগলো। ফেরার সময় সে সময় তার কেন জানি ভয়টা সব হারিয়ে গিয়েছিল। তার ভিতর কোনো সেন্স কাজ করছিল না। আমার শোনা মতে যা জানলাম, তার ভিতর ভয় বলতে কিছু ছিল না। তার ভিতর শুধু একটা আকাঙ্ক্ষা ছিল, আমি কি করে ওই পানি পাবো, কি করে। আর বলেছিল 3টার সময় যদি পানি না আনা হয় তাহলে এই কাজগুলো আর হবে না। ঠিক আছে, এই কাজগুলো আর হবে না। তাই সে পানি আনছিল। সে যে সময় বাড়িতে প্রায় পৌঁছে যাবে, তার কিছুটা আগে ওই জমির ভিতর একজন বৃদ্ধকে হারিকেন হাতে দাঁড়িয়ে থাকতে দেখলো। সে শুধু বলছিল, কিরে বাছা, কোথা থেকে এলি, তোর কি ভয় করছে না? সেই তার ভিতরে একটা ভয় নামক একটা সেন্স কাজ করলো। সত্যি তো, আমি গেলাম, আমার কিচ্ছু হলো না, আমি ফিরে এলাম। ওখানে অন্ধকারের ভিতরে আমি পানি আনলাম। ওইটা তো ভালো না, অশুভ একটা জায়গা, আমার কিচ্ছু হলো না। এই তার ভিতরে একটা সেন্স কাজ করলো। ওইদিকে তার বাড়িতে তার জামাই ছিল। তার জামাই এতক্ষণে টের পেয়ে গেছে তার পাশে তার স্ত্রী নেই, ঘরের দরজা খোলা। সে তার বাবাকে জানালো, ওই মেয়ের বাবাকে, আমরা যে নামটা দিয়েছি আর কি, নামটা আমি ভুলে গেছি, মরিয়মের বাবাকে জানালো, ফ্যামিলির সকলকে জানালো। সবাই খুঁজতে বের হলো। গিয়ে দেখে চকের ভিতর পাগলের মতো দাঁড়িয়ে আছে তাদের বাড়ির মেয়ে। তখন তারা সকলে ধরাধরি করে নিয়ে আসলো। সেই থেকে ওই মহিলার সেন্স খুব খারাপ হয়ে গেল, নার্ভাসনেস। আর ওই পানিটাকে বর্ণনা হয় এক ঘরের কোণে রেখেছিল, পরবর্তীতে কে জানি ফেলে দিয়েছিল। ওই পানি আর পাওয়া হয়নি। যেই পানির জন্য এত কিছু। বর্তমানে মহিলাটা এখন পাগল আছে। সে ওই রাতে ওই বৃদ্ধর ঘটনার পর কিছু একটা দেখেছিল বলে জানায়, কিন্তু কি দেখেছিল কাউকে বলে না।
সে অবচেতনভাবে পানিটাকে, সে ঘুম থেকে ওঠে, তার কোনো সেন্স ছিল না। সে হড়হড় করে গিয়ে পানিটা নিয়ে আসলো, কিন্তু যে সময় ওই বৃদ্ধ তাকে থামালো, তারপর সে কিছু একটা দেখেছিল। সেই থেকে তার ভিতরে এমন ভয় সঞ্চার হয়েছে, সে বর্তমানে পাগল হয়ে আছে। এটাই আমার ওই একটা কাহিনী আমার একটা এই পুকুর নিয়ে একটা ঘটনা আছে। আসলে ভয়ঙ্কর কিছু না, জাস্ট জানিয়ে রাখা ভালো। আমি ওখানে যে সময় বেড়াতে গিয়েছিলাম, তখন গোসল করার জন্য ওই পুকুরেই গিয়েছিলাম। এই আমি একা যাইনি অবশ্য, আমার সাথে আরো 5-6 জন গিয়েছিল ওই পুকুরটায়, যে পুকুরে এই কাহিনী। দিনের বেলা 12টার সময়। ওটা খুব বড় একটা পুকুর। মাছ এই পার থেকে ওপার যাওয়া সকলের জন্য সাধ্য না, আর ঠিকও না। সকলে আর বলে আর কি, ওটার মাছ নইতে গেলে নাকি অশুভ কিছু একটা ঘটতে পারে। ইনফ্যাক্ট আপনি যদি একটা গরুকেও গোসল করতে নেওয়ানো যায় না। গরুকে যদি নেয়, তাকে পিঠের ছাল তুলে ফেললেও ও নামবে না, মানে ঠায় দাঁড়িয়ে থাকবে আর কি, নামানো যায় না। আই হোপ প্রাণীরা কিছু একটা অনুমান করতে পারে। ওখানে সাধারণ পুকুরে কুকুর নেমে ডুবায়, কিন্তু ওখানে নামতেও চায় না, কোনো প্রাণীই নামে না, হাঁস কিছুই নামে না আর কি। ওখানে গোসল করতে গিয়েছিলাম। সে সময় আমরা 12টার দিকে গোসল করতে গিয়েছিলাম। 12টা থেকে 12:30টার সময় আমরা ওই পুকুরটা চারোদিকে কাশবনে ঘেরা, তাই কাশবনে ঘেরা, ওর মাঝে আশেপাশে কোনো বাড়ি নেই। কিন্তু আমি যেদিন গোসল করছিলাম, সেই সময় আমি একটা কালো রঙের নীলা বর্ণের চোখের একটা মানুষ, ছোট একটা ছেলেকে দেখছিলাম। ওর বয়স আই হোপ 8 থেকে 10 বছর হবে। আমাদের দিকে ফ্যাল করে তাকিয়েছিল। ওর একটা হাফ প্যান্ট পরা ছিল, আর গায়ে একটি হাফ হাফ হাতা শার্ট। দেখতে কেমন যেন একটা অদ্ভুত লেগেছিল। মুখে কোনো আবেগ ইমোশন কিচ্ছু নেই, এক ফোঁটা হাসি নেই, নেই। আমরা 6-7 জন গেছিলাম। এক একজন মনে হয় ওটা দেখি নাই, কিন্তু আমি দেখলাম। প্রথমে কাছ থেকে আমাদের দেখছিল, তারপর আস্তে আস্তে একটু দূর থেকে আমাদের দিকে লক্ষ্য করছিল। আমি ওটাকে বেশি গুরুত্ব দেইনি। তারপর আমরা দল বেঁধে গোসল করে ফিরে এসেছিলাম। এই হোপ আমি একলা একলা গোসল করিনি, নাহলে হয়তো আবার পানিতে নেমে পড়তে পারতো। যাক, এই হলো কাহিনী। আপনার মতামত দিবেন কাহিনীটা কেমন লেগেছে। পরের কাহিনীতে চলে যাই। এমনি আমি বেশি কাহিনী জানি না, আর আপনাদের মূল্যবান সময়ও নষ্ট করতে চাই না। পরের কাহিনীতে যাওয়া যাক। পরের কাহিনীর নয়, পাগল দিয়েছিলাম অবশ্য। এটা পাগলের একটা কাহিনী। চলেন, এই গল্পের একজন মূল চরিত্রের একটা নাম দিয়ে দেওয়া যায়। ধরুন সুলতান, যে মূল চরিত্র। এই কাহিনীটি ঘটেছে, আমি আমার নানু বাড়িতে একটা পাগলকে দেখেছিলাম, ঠিক আছে। ও জন্মগত পাগল না, হয় পরবর্তীতে পাগল হয়েছে। কিভাবে হয়েছে সেই কাহিনীটা আমি পরবর্তীতে লোকমুখে জানতে পেরেছি। তার নাম আমরা সুলতান অলরেডি দিয়ে ফেলেছি, আশা করি আর সমস্যা হবে না। ওই সুলতান আর কি, সে ভালো ছিল, তার বাবাও ভালো ছিল। এই তাদের বাড়ি ছিল একটা পুকুর, ওই গ্রামের ভিতর সব থেকে পিছিয়ে তাদের বাড়ি ছিল। তাদের বাড়ির পাশে একটা বাঁশঝাড় ছিল, তা সেখানে একটা পুকুর ছিল। ওটা চারোদিকে গাছপালা আর বাঁশঝাড়ে ভরা। ফলে কি হতো, ওই পুকুরটা দিনের বেলাতে ঘুটঘুটে অন্ধকার দেখাতো, রাত্রে তো প্রশ্নই ওঠে না। দিনের বেলায় ঘুটঘুটে অন্ধকার। ওখানে তাদের ওয়াশরুম তথা টয়লেট ছিল। একদিন নাকি ওই সুলতানের বাবা ওইখানে টয়লেট থেকে বের হয়ে দেখে একটা সাপ মুখে করে একটা স্বর্ণের মতো চকচক করা একটা জিনিস আনছে। সেটা হলো ফজরের আগে যে আকাশটা, ওই ফজরের আগে যে অন্ধকার থাকে সেই সময়। তার বাবা ওটা নিতে গেল, আবার দেখলো কি পানির ভিতরে একটা কলস ভাসছে, কলস। সে ওটা তুলে ওটা ধরতে গেল, যতই ধরতে যায় ততই নাকি ভেসে সামনে চলে যায়, ধরতে পারে না। এরপর থেকে ওই স্বর্ণটা টাস্ট করার পর থেকে তারা পুরো ফ্যামিলি পাগল হয়ে গেল। সত্যি করা অর্থে কি, সুলতান পাগল, তার বাবা পাগল যে মারা গেছে, তার মাও পাগল। ওই সুলতান, যে আমাদের ডাকনাম সুলতান আর কি, সে কয়েকবার অ্যাক্সিডেন্ট পর্যন্ত করেছে।
এখন সকল তাকে ভিক্ষা দেয় আর কি। তাদের ফ্যামিলি অলরেডি যেহেতু সবাই পাগল হয়ে গেছে, কিন্তু তার এক বড় ভাই আছে যে ঢাকায় থাকে, কিন্তু সে ভুল করেও তাদের গ্রামের বাড়িতে আসে না। সে অন্তরে ভালো আছে, এখন পর্যন্ত ভালো আছে। এটা তাদের ফ্যামিলির উপর একটা অভিশাপ। ওই ঘটনার পর থেকে পাগল হয়ে গেছে, আর তার সাথে কিছু প্যারানর্মাল কাহিনী ঘটতেই থাকে। ওই পুকুরটাও এখন ভালো না, ওখানে বলে অশুভ কিছু প্যারানর্মাল জিনিস আছে যা বলার মতো না, খুব পৈচাসিক একটা জিনিস আছে বলে। এই কাহিনীটা এতটুকুই। আর অন্য একটা কাহিনীতে গিয়ে আজকের মতো পডকাস্টটি শেষ করে দেব, কারণ পডকাস্ট আমি অত বড় করতেও পারবো না, এটা যেহেতু ফার্স্ট পডকাস্ট, আর আপনাদের অত বৈজ্ঞানিক ব্যাখ্যাও দিতে পারলাম না। আশা করি আপনাদের কিছু একটু ভালো লাগবে এসব কাহিনী। আর আমি অত সুন্দর করে বলতে পারি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। পরের কাহিনীতে শুরু করা যাক। সেটা হলো, আমার নানার বাবা শেষ হয়ে সময় একজন জমিদারই বলা চলে, জমিদার টাইপের মানুষ ছিলেন। জমিদার না, কিন্তু অনেক জমির মালিক ছিলেন আর কি। তার কাছে অনেক সে সময় টাকা ছিল। সেই সময় তার বাড়ি ছিল সকল থেকে, মানে গ্রাম থেকে বিচ্ছিন্ন আলাদা একটা ভিটায়। ওগুলোকে ভিটায় বলা হয়, যেখানে বাড়ি থাকে সেটাকে ভিটা বলা হয় আর কি। ওই সময় সে সাধারণ মানুষের থেকে আলাদা করে একটা বাড়ি করেছে। সে সময় ডাকাতের খুব উৎপাত ছিল। সে তার সম্পত্তিকে বাঁচানোর জন্য সে তার বাড়ি থেকে দূরে একটা জঙ্গল ছিল, সেখানে সে কিছুটা 2 থেকে 3 হাত গর্ত করে কলস ভরে স্বর্ণমুদ্রা রেখে দিয়েছিল, কিন্তু কোনো প্রকার চিহ্ন দিত না। কেন চিহ্ন দিত না? চিহ্ন দিলে যদি সে চিনতে পারে, তাহলে ডাকাতও চিনতে পারবে, কারণ একই মানুষ, দুজনেই মানুষ। চিহ্ন দিয়ে যদি সে চিনতে পারে, ডাকাতও চিনতে পারবে। প্রায়শই তাদের বাড়ি যেহেতু আলাদা, এই সাধারণ জনগণের মাঝে না, তাই প্রায়শই তাদের বাড়িতে ডাকাত আক্রমণ করত, এসে মারধর করত, বাড়ি খুঁজতো কিন্তু কিছু পেত না। তখন তাদের টর্চার করত, তারপর তারা বলতো না। পরে যখন ডাকাতের উপদ্রব কমে যায়, তখন তারা ওই টাকাগুলো খুঁজতো, কিন্তু পরবর্তীতে আর পাওয়াই যেত না। ইন্টারেস্টিংলি তারা বলতো যে সে সময় টাকা যেহেতু গোল্ড, তারপর সিলভার তথা রূপা, সিলভার পাতিল মনে করেন না, সিলভার মানে রূপা অ্যাকচুয়ালি, যাক বাংলায় বলি, সোনা সামান্য পরিমাণে, সোনা না হোক, আই হোপ সোনা অনেক দামি, যাক রূপা আর পিতল, সীসা, এইসব বিভিন্ন দামি ধাতু দিয়ে যেহেতু যে মুদ্রাগুলো তৈরি করা হয়, সেগুলো একটা ভৌতিক জীব বা ভৌতিক জীবে পরিণত হয়, যাকে লৌকিক ভাষায় আসরা বলে। আসরা, এই নামটার অর্থ আমি এখনো জানতে পারিনি। আসরা, তাদের ধারণা এই, ওই যে জঙ্গলে তারা টাকা পয়সা লুকিয়ে রাখতো, সেই জঙ্গলে আমি একবার গিয়েছিলাম। সেখানে দিয়ে আমি একটা বিভৎসকর জিনিস দেখেছি। আশা করি আপনারা গুইসাপ চিনেন, যাকে বাংলায় লোক ভাষায় আমরা উচ্চারণ করে গুইল। এবার হয়তো বুঝতে পেরেছেন। ওই গুইসাপকে করা হয়েছে, সাধারণ লোকজন পিটিয়ে একটা গুইসাপকে মেরে তাকে গাছে ঝুলিয়ে রেখেছে। আমি দেখে পুরো বিষয়টা কি এরকম ঘিনে মেরে পুরো গাছে ঝুলিয়ে রেখেছে ওই জঙ্গলের ভিতর। আর ওই জঙ্গল এই সময়ও দিনের বেলা নিঝুম থাকে, জঙ্গল যেহেতু খুব আর একটা কথা, ওই জঙ্গলের সাইডে একটা যে খাল গিয়েছে, ওই খালে একবার বেলুন মাছ তথা আমরা বেলুন ফিশ, যেগুলোকে পটকা মাছ বলা হয় আশা করি বাংলা ভাষায় আর কি, আমার উচ্চারণগুলো যথেষ্ট আশা করি অভদ্র নয়, তারপরেও বললাম আর কি। আমি যথাসম্ভব শুদ্ধ উচ্চারণগুলো ব্যবহার করার চেষ্টা করছি। ওই মাছ আমি একবার জীবনে প্রথম দেখছি, তারপর আর দেখা হয়ে ওঠেনি। এই 3টা গল্প শেষ। আগামী গল্পে আমরা
ভৌতিক বাড়ি, যেগুলোকে হানা বাড়ি বলা হয়, সেই রিলেটেড কিছু গল্প বলবো। আজকের মতো বিদায়। প্রথম পর্ব বেশি বড় করলাম না, আপনাদের বোরিংনেস কাজ করতে পারে, আশা করি ভালো লাগবে। আর আমার যে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতো বিদায়। আমি আমি ডক্টর মার্কাসের জন্য দোয়া করবেন, যাতে আগামী পর্বে আপনাদের আরও কিছু কাহিনী শোনাতে পারি। বিদায়।